কখনো কি ভেবে দেখেছেন যে মানুষটার উপর ভরসা করে আপনি হাজার মাইল দূরের এক অজানা শহরে পাড়ি জমিয়েছেন, সেই মানুষটায় যদি হঠাৎ কুয়াশার মতো মিলিয়ে যায়, বুকের ভিতর একরাশ স্বপ্ন আর চোখে আগামীর রঙিন ছবি নিয়ে এক নারী পা রেখেছিলেন এক অচেনা দেশে, যেখানে তার প্রিয় মানুষটির হাত ধরে নতুন জীবন শুরু করার কথা ছিল। এয়ারপোর্টে নামার পর থেকেই শুরু হলো এক নিস্তব্ধ হাহাকার। ফোন বন্ধ, চেনা ঠিকানাগুলো রাতারাতি অচেনা, আর চারিদিকে শুধু এক অদ্ভুত নীরবতা। একাকী সেই নারী কি পারবে এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়া মানুষটিকে খুঁজে বের করতে? এমনই একটি গল্প নিয়ে নির্মিত আরও এক পৃথিবী মুভিটির শেষটা আপনাকেও ইমোশনাল করে দেবে, তাই অবশ্যই সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই প্রতীক্ষা নামের একটি মেয়েকে। ভারত থেকে সে চলে এসেছে সুদূর যুক্তরাজ্যে। বছরখানিক হলো তার বিয়ে হয়েছে লন্ডন প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার অরিত্র চ্যাটার্জির সঙ্গে। বিয়ের পরে কখনো লন্ডনে আসা হয়নি ভিসা সংক্রান্ত জটিলতার কারণে। দীর্ঘদিন পর ভিসা পাওয়ার পর যখন প্রতীক্ষা লন্ডনে আসবে বলে জানায়, তারপর থেকে কি এক অদ্ভুত কারণে অরিত্র যোগাযোগ বন্ধ করে দেয় প্রতীক্ষার সাথে। তারপর প্রতীক্ষার আশা ছিল লন্ডনে এয়ারপোর্টে নামলে হয়তো সে দেখতে পাবে অরিত্র অপেক্ষা করছে তাকে রিসিভ করার জন্য, কিন্তু বাস্তবে এরকম কিছুই হয় না। বরঞ্চ অরিত্রের লন্ডনের নাম্বারে প্রতীক্ষা ফোন করে দেখতে পাই ফোন নাম্বারটা বন্ধ। প্রতীক্ষার কাছে অরিত্রর বাসার ঠিকানা ছিল। সেখানে গিয়ে সে জানতে পারে 2 সপ্তাহ আগেই অরিত্র বাসা ছেড়ে চলে গেছে। এই অবস্থায় প্রথমবার লন্ডনে আসা প্রতীক্ষা কি করবে বুঝতে পারে না। যেহেতু সেখানে তার পরিচিত আর কেউ নেই, তাই একটা ট্যাক্সি ভাড়া করে কোনো একটা সস্তা হোটেলে আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে যেতে থাকে সে। গাড়িতে যেতে যেতে বাড়িতে অর্থাৎ ভারতে তার পরিবারের সাথে কথা হয়, কিন্তু তাদেরকে কোনো কথাই সে বলতে পারে না। তবে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো প্রতীক্ষার মা এবং বাবা আলাদা থাকেন। সেদিন রাতে হোটেলে শুয়ে নিজের বিয়ের কথা ভাবতে থাকে প্রতীক্ষার জীবনের গল্পটা এখানে একটু সংক্ষেপে তুলে ধরা যাক। প্রতীক্ষার বাবা ছিল এলাকার গুন্ডা টাইপের লোক। ব্যক্তি হিসাবে সে ভালো ছিল এবং মেয়েকেও অনেক ভালোবাসতো, কিন্তু রাজনৈতিক কর্মী হয় স্থানীয় নেতারা কোনো মারামারি করতে বললে সেই কাজে লেগে যেত সে। মূলত গুন্ডামি করাই ছিল তার পেশা। এই কারণে কিছুদিন পরপরই তাকে পুলিশ ধরে নিয়ে যেত, আর এই কারণে প্রতীক্ষার মা তার সঙ্গে সংসার করতে চাইতেন না। এক পর্যায়ে প্রতীক্ষার মা তার বাবাকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার শুরু করে, কিন্তু প্রতীক্ষা তার আসল বাবাকে কখনোই ভুলতে পারেনি। সুযোগ পেলেই সৎ বাবার বাসা থেকে সে চলে আসতো তার আপন বাবার কাছে, কিন্তু তার আপন বাবা কিছুদিন পরপরই জেলে থাকার কারণে প্রতীক্ষা অনেকটা বাধ্য হয়ে পড়াশোনা করত তার মায়ের কাছে থেকে। বিয়ের বয়স হলে প্রতীক্ষার মা অনলাইনে ম্যাট্রিমোনিয়াল সাইটে তার জন্য পাত্র খোঁজা শুরু করে। মূলত সেখান থেকে অরিত্রর খোঁজ পায় তারা। কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডনে চাকরি করে, এরকম ছেলে যে কোনো পরিবারই লুফে নেবে। তাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। অরিত্র প্রতীক্ষাকে পছন্দ করে ফেলে। তারপর দেশে আসলে তাদের বিয়ে হয়। বিয়ের পর 7 দিন অরিত্র কলকাতায় প্রতীক্ষার সঙ্গে ছিল। তারপর অরিত্র লন্ডনে চলে আসে এবং প্রতীক্ষা লন্ডনের ভিসার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতীক্ষার ভিসা 2 বার রিজেক্ট হয় এবং এ কারণে সে লন্ডনে যেতে পারছিল না। বিভিন্নভাবে চেষ্টা করার বছরখানিক পর যখন প্রতীক্ষা লন্ডনের ভিসা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তারপর সে খুবই খুশি ছিল। অরিত্রকেও মনে হয়েছিল প্রতীক্ষা এবার লন্ডনে আসতে পারছে জেনে খুবই আনন্দিত হবে। প্রতীক্ষার প্লেনের টিকিট থেকে শুরু করে সবকিছু অরিত্রই ম্যানেজ করে দিয়েছিল, কিন্তু ফ্লাইটের 3 দিন আগে থেকে হঠাৎ করে যেন ভোজবাজির মতো গায়েব হয়ে গেছে সে। তাই লন্ডনে এসে ভীষণ বিপদে পড়তে হয়েছে প্রতীক্ষাকে। হোটেলে বসে এসব ভাবতে ভাবতে দুঃস্বপ্ন দেখতে থাকে প্রতীক্ষা। সেই দুঃস্বপ্নে অরিত্রর মৃত্যু দেখতে পায় সে। ঘুম ভাঙলে হোটেল থেকে সে সকালেই বের হয়ে যায়। তার কাছে যে পরিমাণ পাউন্ড আছে সেটা দিয়ে খুব বেশি দিন হোটেলে থাকা তার পক্ষে সম্ভব না। বিয়ের পরে অরিত্র জানিয়েছিল তার মা বাবার দুজনেই একই দিনে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তাই অরিত্র খুব কাছের কোনো আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। এই কারণে নিজের শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারে না প্রতীক্ষা। এই সময় এক বাঙালি মেয়ের সঙ্গে প্রতীক্ষার পরিচয় হয়। মেয়েটির নাম ছিল আয়েশা। মূলত প্রতীক্ষাকে দেখে বাঙালি মনে হয় মেয়েটি তার সঙ্গে যোগাযোগ করে। আয়েশাকে প্রতীক্ষা তার বিপদের কথা জানায়। আয়েশা অরিত্র কোন প্রতিষ্ঠানে চাকরি করে সেটা জেনে সেখানে প্রতীক্ষাকে নিয়ে যায়, কিন্তু অফিসের কেউই অরিত্রের ব্যাপারে কিচ্ছু বলতে পারে না, কারণ সেই প্রতিষ্ঠানে অনেকগুলো সেকশন ছিল এবং সেখানে অনেক ইঞ্জিনিয়ার কাজ করত। তবে আয়েশা সবকিছু জানার পর প্রতীক্ষাকে জানায় তার
তার বিশ্বাস অরিত্র চ্যাটার্জি প্রতীক্ষার সঙ্গে ধোঁকাবাজি করেছে। লন্ডনে থাকা এরকম অনেক ছেলেই এরকম কাজ করে থাকে। দেশে বাবা মায়ের কাছে লন্ডনে সেটেল ছেলে অনেকটা হট কেকের মতো, সেই সুযোগটাই তারা নেয়। মিথ্যা অথবা আংশিক সত্য পরিচয় দিয়ে বিয়ে করে, তারপর দেশে এক সপ্তাহ কিংবা 1 মাস হানিমুন শেষ করে লন্ডনে চলে আসে। তারপর দেশে থাকা বউকে ভুলে গিয়ে আবারও শুরু করে বিদেশের রঙিন জীবন। আয়শা প্রতীক্ষাকে দেশে ফিরে যাবার পরামর্শ দেয় এবং ভারতীয় এম্বাসিতে তাকে নামিয়ে দিয়ে যায়। তো প্রতীক্ষার সমস্যা ছিল দুটো। প্রথমত, সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে অরিত্র চ্যাটার্জি একজন ফ্রড, আর দ্বিতীয়ত তার সৎ বাবা বারবার বলে আসছিল বিয়ের পর থেকে মেয়ের খাওয়া পড়ার খরচ সে আর দিতে পারবে না। তাই আপাতত ফিরে যাওয়ার চিন্তা বাদ দিতে হয় প্রতীক্ষাকে। প্রতীক্ষার ভারতের যে নাম্বার ছিল সেই ফোন নাম্বারে রোমিং চালু ছিল না, তাই অরিত্র ওই নাম্বারে কোনো মেসেজ বা ফোন কল করেছিল কিনা সেটা সে বুঝতে পারছিল না। সে তার আপন বাবাকে ফোন করে এবং মোবাইল অপারেটরের অফিসে গিয়ে তার ওই ভারতীয় নাম্বারে রোমিং চালু করার অনুরোধ করে। ভারতীয় এম্বাসিতে আর যায় না প্রতীক্ষা। সে একটা পার্কের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে হ্যাট পরা একজন বৃদ্ধ লোক প্রতীক্ষার পিছু নেয় এবং তাকে বলতে থাকে তার মনে হচ্ছে প্রতীক্ষা কোনো একটা বিপদে পড়েছে। লোকটা বাঙালি এবং তাকে দেখে কিছুটা পাগল পাগল মনে হচ্ছে, তাই প্রতীক্ষা দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সময় একজন বিদেশি মহিলা তাকে সাহায্য করে লোকটার হাত থেকে পালাতে। প্রতীক্ষা এরপর কি করবে বুঝতে না পেরে চলে যায় আয়শার ঠিকানায়। আয়শাকে সে জানায় 2-1 দিনের ভেতরে সে একটা ডিসিশন নেবে। এই কদিনের জন্য আয়শা তাকে বাড়িতে থাকার ব্যবস্থা যেন করে দেয়। আয়শা জানতে পারে প্রতীক্ষা ভারতে থাকতে ফিজিওথেরাপির উপরে ডিপ্লোমা কোর্স করেছে। সে ভাবতে থাকে যেহেতু প্রতীক্ষা ভারতে ফিরে যেতে চাইছে না, তাই এখানে তাকে একটা কোনো কাজের ব্যবস্থা করে দেয়া যায় কিনা। তারা একসঙ্গে রান্না করে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আয়শার জীবনের গল্প প্রতীক্ষা এই পর্যায়ে জানতে পারে। অল্প বয়সে ফেসবুকে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল এবং তাকে পালিয়ে বিয়ে করেছিল পরিবারের অমতে গিয়ে। তবে বিয়ের পর আয়শা বুঝতে পেরেছিল তার সম্পর্ক পুরোটাই ভুল ছিল, কারণ ছেলেটা তাকে ভালোবাসতো না। এক পর্যায়ে সেই সম্পর্ক থেকে সে বের হয়ে আসে। স্টুডেন্ট কাউন্সিলরের জব নিয়ে বর্তমানে লন্ডনে একাই বাস করছে আয়শা। প্রতীক্ষা অরিত্রের ব্যাপারে আরো কিছু জানার জন্য সে যে বাড়িতে ভাড়া থাকতো সেখানে আবার চলে যায়। বাড়িওয়ালি বৃদ্ধা মহিলা বলে যেদিন অরিত্র চলে যায় সেদিন মনে হয়েছিল সে অনেক তাড়াহুড়ার ভেতরে আছে। সে দ্রুত অফিস থেকে এসে সবকিছু গুছিয়ে চলে গিয়েছিল। অরিত্রর ফাঁকা রুমটা দেখতে থাকে প্রতীক্ষা এবং সেখানে একটা ক্যাবিনেটের ড্রয়ারের ভেতরে তার নিজের একটা ছবি খুঁজে পায়। ছবিটা দেখে তার মনের ভেতরে একটু হলেও সান্ত্বনা ফিরে আসে যে অরিত্র লন্ডনে তার বাড়িতে প্রতীক্ষার বড় একটা ছবি প্রিন্ট করে অন্তত রেখেছিল। বাড়িওয়ালি ভদ্রমহিলা প্রতীক্ষার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসে। তবে সে এবার একটা নতুন তথ্য দেয়। সেটা হলো অরিত্র চলে যাওয়ার পর একজন তরুণী মহিলাও তার খোঁজ করতে এসেছিল। সেই মহিলার ফোন নাম্বার তার কাছ থেকে প্রতীক্ষা নিয়ে নেয়। প্রতীক্ষার প্রথমে মনে হয়েছিল ওই তরুণীর সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক থাকতে পারে। সে সেই নাম্বারে ফোন দেয়, কিন্তু কেউ কল রিসিভ করে না। আয়শা প্রতীক্ষাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখান থেকে বের হবার পর প্রতীক্ষা আবার সেই বয়স্ক লোকটাকে দেখতে পায়। তার কাছে মনে হতে থাকে বয়স্ক লোকটা কিভাবে সেদিন বুঝলো যে সে বিপদে পড়েছে। এই আগ্রহ থেকেই নিজ থেকে সে এবার বৃদ্ধের সঙ্গে কথা বলে এবং তার স্বামী যে হারিয়ে গেছে সে ব্যাপারে বিস্তারিত বলে। বৃদ্ধ লোকটি সবকিছু চুপচাপ শোনে এবং প্রতীক্ষাকে জানায় সে অরিত্রকে খুঁজতে তাকে সাহায্য করবে। লোকটি মূলত পার্কের বেঞ্চে বসে ভায়োলিন বাজায় এবং মানুষ তার ভায়োলিন শুনে তাকে যে সম্মানই দেয় সেটা দিয়েই তার দিন চলে যায়। এই লোকটির ভেতরে একটা ফাদারলি ফিল ছিল যা প্রতীক্ষাকে লোকটির উপর একটা আলাদা ভরসা এনে দিয়েছিল। সেদিন রাতে আয়শা প্রতীক্ষাকে নিয়ে একটা নাইট ক্লাবে যায় এবং সেখানে নিজের ছেলে বন্ধুদের সঙ্গে বেশ রাত পর্যন্ত ড্রিঙ্কস করে। তবে প্রতীক্ষা এরকম লাইফ স্টাইলের সাথে অভ্যস্ত ছিল না, তাই সে চুপচাপ বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু শুয়ে শুয়ে সে বুঝতে পারে অন্য রুমে আয়শা তার ছেলে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছে। পরদিন প্রতীক্ষা গিয়ে দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি অরিত্র চ্যাটার্জি এর মিসিং প্ল্যাকার্ড নিয়ে বসে আছে সেই বেঞ্চটাতে। তবে তার মন অনেক খারাপ ছিল, কারণ তার আগের রাতে মাত্র 19 বছর বয়সী একটা ভবঘুরে মেয়েকে কয়েকজন লোক নির্যাতিত করে মেরে ফেলেছে। আসলে যত উন্নত দেশই হোক না কেন, যার মাথার উপরে ছাদ নেই সে এই পৃথিবীর কোথাও নিরাপদ না। বৃদ্ধ লোকটি প্রতীক্ষাকে জানায় অরিত্রের খোঁজ পাওয়া গেছে।
কাছে একটা বুক স্টলের মালিক জানিয়েছে যে সে অরিত্র চ্যাটার্জিকে চেনে। লোকটির প্রতীক্ষাকে নিয়ে সেই বুক স্টলে যায়, কিন্তু সেখানে গিয়ে প্রতীক্ষাকে যা শুনতে হয় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে জানতে পারে অরিত্র প্রায়ই এখানে আসে, এমনকি গতকালও সে একটা তরুণীকে নিয়ে এখানে এসেছিল। মেয়েটি দেখতে বেশ লম্বা ছিল এবং তার চুলগুলো ছোট ছিল। এই কথা শুনে প্রতীক্ষা বেশ ভেঙে পড়ে। সে দ্রুত আয়শার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আবারও ধাক্কা খায়। সে গিয়ে দেখে আয়শা তার ছেলে বন্ধুদের সঙ্গে বাজে পোশাক পরে বসে আছে। আয়শা জানায় সে মূলত ছেলেদের সঙ্গে স্ট্রিপ পোকার খেলছে, অর্থাৎ এটা এমন এক ধরনের পোকার যেখানে প্রতিদান খেলা শেষে যে হারবে তাকে তার পরনের জামা খুলে ফেলতে হবে। প্রতীক্ষা এমনিতেই তার স্বামীর বিশ্বাসঘাতকতার গল্প শুনে খুবই কষ্ট পেয়েছিল। তার উপরে আয়শার এই নোংরামি তার কাছে একদমই সহ্য হয় না। এসবের মধ্যে হঠাৎ করে আয়শার এক ছেলে বন্ধু এসে প্রতীক্ষাকে জড়িয়ে ধরতে গেলে প্রতীক্ষা রাগে দৌড়ে আয়শার বাড়ি থেকে বের হয়ে যায়। লন্ডনের প্রতীক্ষার যে শেষ আশ্রয় ছিল সেটাও শেষ হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সে আবার পার্কের সেই বৃদ্ধ লোকের কাছে চলে যায়। বৃদ্ধ লোকটি প্রতীক্ষাকে নিয়ে রাস্তায় হাঁটছিল। এরকম সময় হঠাৎ করে তাদের পাশ দিয়ে একটা গাড়ি চলে যায় এবং গাড়ি থেকে কেউ প্রতীক্ষাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রতীক্ষা অল্পের জন্য রক্ষা পায়। এই মুহূর্তেই প্রতীক্ষার ফোনে একটা কল আসে এবং সেই কলটা করেছে সেই তরুণী মেয়েটি, যার নাম্বার প্রতীক্ষা অরিত্রর বাড়িওয়ালির কাছ থেকে পেয়েছিল। প্রতীক্ষার সাথে থাকা বয়স্ক লোকটি ধারণা করে আসলে অরিত্রই প্রতীক্ষাকে এমন থ্রেট মনে করছে। হয়তো অরিত্র ভেবেছিল প্রতীক্ষা লন্ডনে এসে তাকে খুঁজে না পেয়ে দেশে চলে যাবে, কিন্তু যেহেতু প্রতীক্ষা এখনো লন্ডনে আছে তাই অরিত্র হয়তো ভয় পাচ্ছে যে প্রতীক্ষা তার বিরুদ্ধে চিট করার জন্য কোনো আইনি ব্যবস্থা নিতে পারে। সেজন্য হয়তো অরিত্র প্রতীক্ষাকে হত্যা করার জন্য কিলার হায়ার করেছে। বৃদ্ধ লোকটি প্রতীক্ষাকে তার লন্ডনের সিমটি ফেলে দিতে বলে, কারণ এই নাম্বার দিয়ে প্রতীক্ষাকে ট্রেস করা যেতে পারে। লোকটি প্রতীক্ষাকে তার থাকার জায়গাতে নিতে আসে। লোকটির থাকার জন্য কোনো বাড়ি ছিল না, তার ছিল একটা ছোট্ট ইয়াস বা নৌকা। ব্যাপারটা দেখে প্রতীক্ষা কিছুটা অবাক হলেও পরে সে জানতে পারে লন্ডনে অনেকেই নাকি এভাবে ভাসমান নৌকায় বসবাস করে। লোকটি সে রাতে প্রতীক্ষাকে নিজের পরিচয় দেয়। তার নাম শ্রীকান্ত মুন্সি। 15 বছর আগে পূজা উদযাপন কমিটির ট্রেজার থেকে টাকা চুরি করে পালিয়েছিল সে। তারপর থেকে আর ঘরে ফিরে যেতে পারেনি। যখন সে পালিয়েছিল তখন তার ঘরে 8 বছর বয়সী ছোট্ট একটা মেয়েকে রেখে এসেছিল, যার নাম ছিল নুরি। কিন্তু চোর অপবাদ দিয়ে পালিয়ে আসার পর আর ঘরে ফিরতে দেওয়া হয়নি তাকে। বৃদ্ধ লোকটি অর্থাৎ শ্রীকান্তও জানতে পারে প্রতীক্ষার জামা কাপড়, টাকা পয়সা সবকিছুই আয়শার বাড়িতে আছে। শ্রীকান্তের সন্দেহ ছিল হয়তো আয়শাও অরিত্রের সঙ্গে জড়িত থাকতে পারে, তাই প্রতীক্ষাকে একা যেতে না দিয়ে সে নিজেই প্রতীক্ষার হাতে লেখা একটা নোট নিয়ে আয়শার কাছে যায় এবং প্রতীক্ষার লাগেজ ফেরত চায়। আয়শা প্রতীক্ষা কোথায় গেছে জানতে চাইলেও শ্রীকান্ত তাকে কিছুই বলে না। আয়শার কাছ থেকে লাগেজ নিয়ে নিজের বোটে ফিরে আসে সে। ভেতরে টাকা পয়সা সবই ঠিক আছে, কিন্তু একটা নতুন চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল বাড়ি ফিরে যাও। শ্রীকান্তের কাছে তখন মনে হতে থাকে এই জায়গাটাও তাহলে প্রতীক্ষার জন্য সেফ না। আয়শা তার পিছু নিয়ে হয়তো জেনেই গেছে যে সে এখন কোথায় আছে, তাই সে প্রতীক্ষার কাছ থেকে 150 পাউন্ড নিয়ে একটা গাড়ি ভাড়া করে এবং অনেক দূরে একজন মহিলার বাড়িতে রেখে আসে প্রতীক্ষাকে। সেই বাড়িতে ভিনসেন্ট নামের একজন পরোপকারী মহিলা থাকতো। 2 বছর আগে শ্রীকান্ত আহত অবস্থায় এখানে এসে সেই মহিলার কাছে আশ্রয় নিয়েছিল। মহিলা 2 মাস সেবা যত্ন করে শ্রীকান্তকে সুস্থ করে তুলেছিলেন। আর তারপর হঠাৎ একদিন শ্রীকান্ত কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এজন্যই শ্রীকান্ত মহিলার মুখোমুখি হতে চায়নি, কিন্তু সে জানতো ভিনসেন্ট নামের এই মহিলা বিপদে পড়ে কেউ সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দেয় না। প্রতীক্ষার সাথেও এর ব্যতিক্রম হয় না। তার কাছ থেকে সবকিছু জানতে পেরে ভিনসেন্ট তাকে সাহায্য করতে রাজি হয়। এদিকে আমরা আয়শাকে দেখতে পাই তার ছেলে বন্ধুদের নিয়ে একটা বাসা ভাড়া নিতে এসেছে। তবে সেই বাসা দেখতে যাওয়ার পর সেখানে যে ব্রোকার ছিল সে তাকে জানায় এই বাসাটা অরিত্র চ্যাটার্জি নামে একজন ভারতীয় লিজ নিতে চেয়েছিল কিছুদিন আগে, কিন্তু সাইনিং এর আগেই হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। এই খবরটা প্রতীক্ষাকে দেওয়ার জন্য আয়শা বৃদ্ধ শ্রীকান্তের কাছে যায়, কিন্তু শ্রীকান্ত তাকে প্রতীক্ষার ঠিকানা দেয় না। আয়শা চলে যাওয়ার পর শ্রীকান্ত একটা ফোন বুথ থেকে প্রতীক্ষাকে ফোন করে জানায় যে আয়শা তার সঙ্গে দেখা করতে চায়। এরপর যখন শ্রীকান্ত নিজের বোটের দিকে যাচ্ছিল তখন আমরা একজন লোককে তাকে ফলো করতে দেখি। এদিকে প্রতীক্ষা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করেছে জানতে পেরে ভিনসেন্ট নামের সেই মহিলা স্থানীয় একটি হাসপাতালে নার্স হিসেবে তার চাকরির ব্যবস্থা করে দেয়। এর মধ্যেই প্রতীক্ষা দেখতে পাই তার মোবাইলে যে ইন্ডিয়ার সিমটা ছিল সেটাতে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেটেড হয়ে গেছে। সেটা
দিয়ে আয়েশাকে ফোন করে সে এবং তার সঙ্গে দেখা করে আয়েশার ব্যাপারে প্রতীক্ষার যে ধারণা ছিল সেটা ক্লিয়ার করে নেয়। আসলে আয়েশা এখানে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে চাকরি করত, কিন্তু মহামারীর সময় তার চাকরিটা চলে যায়। তারপর টাকার অভাবে সে বাসা ভাড়াটাও দিতে পারছিল না। তখন থেকে সে মূলত নিজের শরীর বিক্রি করা শুরু করে। এখানে তার যে ছেলে বন্ধুদেরকে প্রতীক্ষা দেখেছে সবাই মূলত টাকার বিনিময়ে তার সঙ্গে সম্পর্ক করে থাকে। তবে দেশে ফিরে যাও বলে যে চিঠিটা প্রতীক্ষার লাগেজের ভেতরে ঢুকানো ছিল সেটা আয়েশা লেখেনি বলে জানায় সে। প্রতীক্ষা দ্রুত চলে যায় শ্রীকান্তের বোটে। তার পেছনে যে লোকটা ফলো করছিল তার সঙ্গে অবশ্য শ্রীকান্তের হাতাহাতি হয়েছিল এবং এর ফলশ্রুতিতেই প্রতীক্ষা দেখতে পায় শ্রীকান্ত হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। তখন সে তাকে চার্জ করে যে তার ব্যাগের ভেতরে কেন সেই লেখাটা সে দিয়েছিল। তখন শ্রীকান্ত স্বীকার করে যে সে নিজেই প্রতীক্ষার লাগেজের ভেতরে বাড়ি ফিরে যাও বলে লেখাটা দিয়ে দিয়েছিল। আসলে শ্রীকান্ত চাইছিল প্রতীক্ষা যাতে দ্রুত ভারতে ফিরে যায়, কারণ তার মনে হচ্ছিল এখানে থাকলে অরিত্র তাকে মেরে ফেলতে পারে। তার আরেকটা স্বার্থ ছিল, সেটা হলো প্রতীক্ষা ভারতে গিয়ে তার 15 বছর আগে রেখে আসা সেই মেয়ে নুরিকে খুঁজে বের করুক। হঠাৎ করে প্রতীক্ষার ইন্ডিয়ান নাম্বারে অরিত্রর নাম্বার থেকে একের পর এক মেসেজ আসতে থাকে। প্রতীক্ষা বুঝতে পারে অরিত্র এই মেসেজগুলো অনেক আগে থেকেই তাকে পাঠিয়েছিল, কিন্তু কোনো একটা নেটওয়ার্ক ইস্যুর কারণে সেটা তার নাম্বারে আসেনি। এতদিন পরে তার রোমিং অ্যাক্টিভেট হওয়ার পর সেই নাম্বারে একের পর এক মেসেজ আসতে থাকে। মেসেজগুলো পড়তে পড়তে অরিত্রর গল্প জানতে পারে প্রতীক্ষা। অরিত্র আসলে প্রতীক্ষাকে আসলেই ভালোবেসে ফেলেছিল। সে ভিসা পেয়েছে শুনতে পেরে সে খুবই খুশি হয়েছিল এবং তারপর থেকেই বাড়ি লিজ নেওয়ার প্ল্যান করছিল। কিন্তু ঠিক সে সময় অরিত্রর অফিসে একটা ঝামেলা শুরু হয়। নিত্য নতুন কাজের প্রেসার, আর কিছু হলেই তার বসের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি অরিত্রর আর সহ্য হচ্ছিল না। সেই সময়টাতে কেরালাতে প্রতীক্ষা ফিজিওথেরাপির কোর্স করছিল, তাই নিজের স্ট্রেসের কথা অরিত্র তার সঙ্গে শেয়ারও করতে পারত না। ফ্রাস্ট্রেশন থেকে বের হবার জন্য অরিত্রর মাথায় একটা নেশা চেপে বসে, সেটা হলো অনলাইন গেমের নেশা। এই গেমগুলো ছিল একটা চক্রের মতো। অরিত্র বিভিন্ন অনলাইন গেমের চিট কোড ক্র্যাক করা শুরু করে। কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে এই কাজগুলো সে ভালো মতোই করতে পারত। তার বানানো চিট কোডগুলো দিয়ে বিভিন্ন লোক অনলাইন গেমে জিতে যেত। হ্যাকিং এ পারদর্শিতা দেখে অরিত্রকে খুঁজে বের করে বেঞ্জামিন নামের একটি লোক। সে অরিত্রকে দিয়ে একটি কাজ করাতে চায়। সে সময় লন্ডনে দুটো বড় হোটেল কোম্পানি ছিল এবং সেই দুটো কোম্পানি প্ল্যান করছিল একসঙ্গে মার্জ হয়ে একটা বড় হোটেল রিব্র্যান্ডিং করবে। বড় দুটো হোটেল যদি একসাথে হয়ে যায় তাহলে ছোট হোটেলগুলো ব্যবসায় মার খেয়ে যাবে। এই কারণে তারা অরিত্রকে হাত করে। তারা অরিত্রকে বলে লুকা নামের একটা বড় হোটেলের সার্ভার হ্যাক করতে, কারণ ওই হোটেলে বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিরা যায় এবং তারা লয়ালিটি কার্ড করে নিজের বিভিন্ন ইনফরমেশন দেয়। তাদের সার্ভার হ্যাক করে সেলিব্রিটিদের ইনফরমেশন যদি অরিত্র বের করে দিতে পারে তাহলে একটা বড় স্ক্যান্ডাল হবে এবং এতে লুকা হোটেল বাধ্য হবে তাদের সেই মার্জ করা আইডিয়া থেকে বের হয়ে আসতে। অরিত্র প্রথমে কনফিউজ ছিল কাজটা সে করবে কি করবে না, কিন্তু একসময় সে বুঝতে পারে এই হ্যাকিং এর কাজটা করলে সে যে টাকাটা পাবে সেটা দিয়ে তার নতুন বাড়িও কেনা হবে, সেই সঙ্গে তার অর্থনৈতিক সমস্যাগুলো মিটে যাবে এবং চাকরির ঝামেলাও আর থাকবে না। তবে হ্যাকিং এর কাজটা করার জন্য বেঞ্জামিন তাকে একটা হাইড আউটে চলে যেতে বলে। তাই অফিস থেকে সেই দ্রুত নিজের ব্যাগ এবং লাগেজ গুছিয়ে একজন মহিলা এবং কিছু লোকের সঙ্গে অরিত্র বের হয়ে যায়। অরিত্র ভেবেছিল তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে, কিন্তু হাইড আউটে যাওয়ার পর তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ সবকিছু কেড়ে নেওয়া হয় এবং একটা প্রাইভেসি দেওয়া ল্যাপটপ তাকে দেয়া হয় যাতে অরিত্র বাইরের জগতের সঙ্গে কন্ট্যাক্ট করতে না পারে, শুধুমাত্র হ্যাকিং এর কাজটাই করতে পারে। অনেকটা বন্দির মতো তাকে ট্রিট করা হয়। অরিত্র ভেবেছিল হোটেলের সার্ভার হ্যাক করার পরে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু প্রথম অ্যাসাইনমেন্ট শেষ করার পর তাকে নতুন কাজ দেয়া হয়। অরিত্র বুঝতে পারে এদের হাত থেকে তার নিস্তার পাবার অন্য কোনো উপায় নেই। তাদের দেয়া সেই প্রাইভেসি দেয়া ল্যাপটপটাকে একসময় সে হ্যাক করে ফেলে এবং সেই ওয়েব পোর্টাল থেকে মেসেজ পাঠাতে থাকে প্রতীক্ষার কাছে। তবে ততক্ষণে প্রতীক্ষা কিন্তু ভারত থেকে রওনা দিয়ে দিয়েছে লন্ডনের উদ্দেশ্যে এবং তার ভারতীয় সিমটাতে রোমিং অ্যাক্টিভেটেড না থাকায় সেই মেসেজগুলো প্রতীক্ষা আর পায়নি। আপনাদের নিশ্চয়ই সেই বুক স্টলের মালিকের কথা মনে আছে যে প্রতীক্ষাকে বলেছিল অরিত্র তার আগের দিন তার স্টলে এসেছিল। আসলে ওই লোকটা এই হ্যাকিং চক্রের একজন সদস্য ছিল। লোকটা যখন তাদেরকে জানায় যে প্রতীক্ষা অরিত্রর খোঁজ করছে, তখন থেকেই তারা প্রতীক্ষার পিছু নেয়। তারা অরিত্রের বাড়িওয়ালির কাছে একটি মেয়েকে পাঠায় এবং তারা জানতো প্রতীক্ষা যখন জানতে পারবে একটি মেয়ে অরিত্রের খোঁজে এসেছে তখন সেই মেয়েটিকে সে ফোন করবে
এভাবেই মূলত প্রতীক্ষা লন্ডনের ফোন নাম্বার তারা পেয়েছিল এবং তারপর সেই ফোন নাম্বার ট্রেস করে প্রতীক্ষাকে হত্যা করার চেষ্টা করে তারা গুলি করে। এক পর্যায়ে অরিত্র তাদের কাজ না করার সিদ্ধান্ত নেয়। সে সময় তারা অরিত্রের উপর টর্চার করে এবং সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে অরিত্রের বেশ ইনজুর্ড হয় এবং ভাগ্যক্রমে তাকে যে হাসপাতালে নেওয়া হয় সেই হাসপাতালে কিন্তু নার্স হিসাবে কাজ করা শুরু করেছিল প্রতীক্ষা। অরিত্র প্রতীক্ষাকে সেদিনই দেখতে পেয়েছিল, কিন্তু সে তাকে কিছুই বলতে পারেনি, কারণ সব সময় তাকে পাহারা দিয়ে রাখা হতো। এই মেসেজগুলো যখন প্রতীক্ষা পায় তখন সে বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে তার স্বামী ভীষণ বিপদগ্রস্ত অবস্থায় আছে, কিন্তু সে পুলিশের কাছেও যেতে পারছে না, কারণ অরিত্র অলরেডি একটা বড় হ্যাক করে ফেলেছে। এই মুহূর্তে প্রতীক্ষা যদি পুলিশের কাছে যায় তাহলে হয়তো অরিত্রকে সে বাঁচাতে পারবে, কিন্তু তারপরেই অরিত্রকে জেলে যেতে হবে হ্যাক করার কারণে। প্রতীক্ষা খোঁজ নিয়ে জানতে পারে তারপর দিন রাত 9টায় অরিত্রকে ডিসচার্জ করে দেয়া হবে, অর্থাৎ তার হাতে সময় আছে মাত্র একদিন। সে ছুটে যায় শ্রীকান্তের কাছে। তার অবশিষ্ট পাউন্ডগুলো দিয়ে সে একটি গুন্ডা বাহিনীকে ভাড়া করার চেষ্টা করে। আমরা আগেই জেনেছি প্রতীক্ষার বাবা ছিল একজন গুন্ডা প্রকৃতির লোক। ছোটবেলা থেকেই তাই অস্ত্র নিয়ে প্রতীক্ষার ছিল একটা আগ্রহের জায়গা। মেয়ের আগ্রহ দেখে প্রতীক্ষার বাবা প্রতীক্ষাকে ছোটবেলাতেই অস্ত্র চালানো শিখিয়েছিল। সে সবসময় বলতো যার হাতে পিস্তল আছে এই পৃথিবীটা আসলে তারই। প্রতীক্ষা টাকা দিয়ে একটা অবৈধ অস্ত্র কিনে নেয়, সেই সঙ্গে সে আয়েশাকেও ডেকে আনে। ধীরে ধীরে পরদিন রাত চলে আসে। আয়েশাকে সাংবাদিক সাজিয়ে হসপিটালে পাঠানো হয়। অরিত্রকে 2জন লোক গার্ড দিয়ে হাসপাতাল থেকে বের করে আনছিল। তখন আয়েশা সাংবাদিক পরিচয়ে অরিত্রর সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু হাসপাতাল থেকে বের হবার পরেই লোকগুলো আয়েশাকে ধাক্কা দিয়ে অরিত্রকে নিয়ে যেতে চায়। ঠিক সেই মুহূর্তেই গর্জে ওঠে প্রতীক্ষার পিস্তল। একে একে শুট করে সে 4জনকেই গুলিবিদ্ধ করে। তারপর শ্রীকান্তের ভাড়া করা গাড়িতে অরিত্রকে নিয়ে প্রতীক্ষা পালিয়ে যায়। পরদিন পুলিশ এসে সেই হ্যাকিং চক্রের 4 সদস্যকে আহত বা নিহত অবস্থায় উদ্ধার করে, আর প্রতীক্ষা তার স্বামী অরিত্রকে নিয়ে চলতে থাকে অজানা উদ্দেশ্যে। শেষ পর্যন্ত প্রতীক্ষা শুধু যে তার স্বামীকে খুঁজে পেয়েছে তাই নয়, সে খুঁজে পেয়েছে তার নিজের আত্মশক্তিকে। একটা অজানা শহরে একা পড়ে গিয়েছিল সে, যেখানে সবাই তাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু সেখানেই প্রতীক্ষা হয়ে উঠেছিল সবচেয়ে শক্তিশালী। আরো এক পৃথিবী গল্পটি আমাদের শেখায় সবচেয়ে কাছের মানুষও কখনো কখনো অচেনা হয়ে পড়ে যেতে পারে, কিন্তু নিজের ভেতরের সাহসটাই শেষ ভরসা হয়ে দেখা দেয় আমাদের জন্য। অরিত্র আসলে অপরাধের একটা চক্রে আটকা পড়েছিল পরিস্থিতির শিকার হবার কারণে। সে যোগাযোগ করতে পারেনি তার স্ত্রীর সঙ্গে, কিন্তু তার স্ত্রী প্রতীক্ষা কিন্তু আশা হারায়নি। সে নিজের মতো করে চেষ্টা করে গেছে তার স্বামী অরিত্রকে খুঁজে পাবার, এবং শেষ পর্যন্ত সে সফল হয়েছে। জয়ী হয়েছে তার ভালোবাসার শক্তি। তো এই ছিল পুরো মুভিটির কাহিনী। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।